বিশ্বকাপ মানেই ফুটবলের মহাযুদ্ধ, আর এই মহাযুদ্ধকে ঘিরে থাকে এক অনন্য সুরের জগৎ। রিকি মার্টিন, জেনিফার লোপেজ, পিটবুল বিশ্বকাপের মঞ্চে গান গেয়েছেন বহু তারকা, কিন্তু এত নামি দামির ভিড়েও একজন শিল্পী আছেন যাকে ছাড়া বিশ্বকাপের গল্পই যেন সম্পূর্ণ হয় না। তিনি সারিকা। একবার না, দুইবার নয়, টানা 2 দশক ধরে 4টি ভিন্ন বিশ্বকাপের সুরে মিশে গেছে এই কলম্বিয়ান তারকার কণ্ঠ। বিশ্বকাপ বদলেছে, চ্যাম্পিয়ন বদলেছে, কিন্তু বিশ্বকাপের মঞ্চে সারিকার আবেদন যেন এতটুকু কমেনি। শুরুটা 2006 সালে জার্মানি বিশ্বকাপে। সেবার তার বিখ্যাত গান হিপস ডোন্ট লাইর বিশেষ বাম্বো সংস্করণ টুর্নামেন্ট জুড়ে ভক্তদের মাতিয়ে রাখে। যদিও সেটি ফিফার আনুষ্ঠানিক থিম সং ছিল না, তবু সারিকা আর বিশ্বকাপের সম্পর্কের সূচনা হয় সেখান থেকেই। এরপর এলো 2010 দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ, আর সেখানেই ইতিহাস। ফিফার অফিসিয়াল থিম সং হিসেবে প্রকাশ পায় ওয়াকা ওয়াকা দিস টাইম ফর আফ্রিকা। আফ্রিকান সুর, শাকিরার কণ্ঠ আর ফুটবলের আবেগ একসঙ্গে মিশে তৈরি হয় এক কালজয়ী স্মৃতি। আজও বিশ্বকাপের কথা উঠলে লাখো মানুষের মনে প্রথম যে সুর বাজে সেটি ওয়াকা ওয়াকা। 2014 ব্রাজিল বিশ্বকাপেও সারিকা হাজির লা 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 নিয়ে। অফিসিয়াল থিম না হলেও জনপ্রিয়তার কোনো কমতি ছিল না। বিশ্বকাপের গানে সারিকার আধিপত্য তখন আরও স্পষ্ট। অনেকে ভেবেছিলেন হয়তো এটাই শেষ, কিন্তু 12 বছর পর 2026 বিশ্বকাপে আবারও ফিরে এসেছেন সারিকা। নাইজেরিয়ান শিল্পী বার্না বয়ের সঙ্গে গেয়েছেন এবারের অফিসিয়াল থিম সং দাই দাই। গানটি নিয়ে সারিকা জানান, এটি সেই সব শিশুদের জন্য যাদের স্বপ্নকে অসম্ভব বলে মনে করা হয়। প্রতিটি চ্যাম্পিয়নই একদিন সাধারণ একটি শিশু ছিল। মজার বিষয় হলো, অনেক কিংবদন্তি ফুটবলারও 4টি ভিন্ন বিশ্বকাপের আলোচনায় জায়গা পান না, অথচ একজন সঙ্গীত শিল্পী হিসেবে সারিকা সেই বিরল কীর্তি করলেন। তাই ভক্তরা মজা করে বলেন, বিশ্বকাপ এলে শুধু দলগুলোই মাঠে নামে না, কোথাও না কোথাও সারিকাও ফিরে আসেন। ফুটবলের ভাষায় বলতে গেলে বিশ্বকাপের মঞ্চে সারিকা যেন সঙ্গীতের সর্বকালের সেরা 10 নম্বর। বিশ্বকাপের ট্রফি যেমন একটি ঐতিহ্য, তেমনি বিশ্বকাপের সাউন্ড ট্র্যাকের আরেক নাম সারিকা। রূপগঞ্জের রক্ত ঝরল, শান্তিপূর্ণ একটি ফল উৎসব পরিণত হলো রণক্ষেত্রে। আর সেই ভাঙা মঞ্চে দাঁড়িয়ে রক্তাক্ত হাত তুলে সরাসরি ক্যামেরার সামনে গর্জে উঠলেন এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। কণ্ঠে আগুন, চোখে বজ্রপাত। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির ফল উৎসব শুরুর আগেই দৃশ্যপট পাল্টে গেল। বেলা 3টার দিকে প্রায় 150 মোটরসাইকেলে চেপে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চারদিক থেকে ঘেরাও করা হয় অনুষ্ঠান স্থল। ইট পাটকেল রামদা নিয়ে ঝাঁপিয়ে পড়ে হামলাকারীরা। ভাঙচুর করা হয় মঞ্চ ও প্যান্ডেল। আহত হয় এনসিপির উপজেলা সংগঠক আল ফারাবি সহ দলের অন্তত 10 জন নেতাকর্মী। রক্তাক্ত অবস্থায় ফারাবিকে নিয়ে যেতে হয় হাসপাতালে। এনসিপির দাবি, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি এবং রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুলতান মাহমুদের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। আগের রাতেও একই দলের লোকজন অনুষ্ঠান স্থলে হামলা চালিয়ে প্যান্ডেলের কাপড় ছিঁড়ে ফেলে এবং ওই জায়গায় অনুষ্ঠান না করার হুমকি দেয়। তবে সুলতান মাহমুদ সব অভিযোগ অস্বীকার করেছেন, আর পুলিশ বলছে মাত্র 2-3 জন দুর্বৃত্ত মঞ্চ ভাঙচুর করেছে। 2 জনকে আটক করা হয়েছে, তাদের দলীয় পরিচয় এখনও নিশ্চিত নয়। হামলার পর ঘটনাস্থলে আসেন পাটোয়ারি। জানতে পেরেছিলেন জীবনের ঝুঁকি আছে, তবু আসেননি ফিরে। সেই ভাঙা মঞ্চে দাঁড়িয়ে রক্তাক্ত হাত মিডিয়ার সামনে তুলে ধরে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে বললেন, এই রক্তের প্রশ্নের জবাব চাই। হুঁশিয়ারি দিলেন, আর একজন নেতাকর্মীর গায়েও আঁচড় লাগলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হবে। থামলেন না এখানেই, সরাসরি নাম নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের। বললেন, বৈঠকে 7টি সংস্কারের দফা পাঠানো হয়েছিল, পরিবর্তনের প্রতিশ্রুতি মিলেছিল, কিন্তু মাঠে রক্ত ঝরছে। বিএনপিকে কড়া ভাষায় সতর্ক করলেন, এই সন্ত্রাস না থামলে 5 আগস্টের পর গড়ে ওঠা রাজনৈতিক সমঝোতা থেকে এনসিপি বেরিয়ে আসবে চিরতরে। এদিকে আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভীর জামিনে মুক্তির বিষয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন পাটোয়ারি। বললেন, নারায়ণগঞ্জের 1 নম্বর গডফাদারকে ছেড়ে দেওয়া হয়েছে। নির্বাচনের আগে যে বিচারের কথা বলা হয়েছিল, ক্ষমতায় এসে সরকার পল্টি মেরেছে।
জুলাইয়ের রক্তে গড়া নতুন বাংলাদেশে রূপগঞ্জের এই রক্ত একটাই প্রশ্ন তুলছে, শাসন বদলেছে কিন্তু সন্ত্রাসের সংস্কৃতি কি আদৌ বদলেছে? উত্তরটা এখন রাজনীতির মাঠই দেবে। যে মানুষকে 15 বছর ধরে মা বলে জেনেছেন, যার কোলে পিঠে বড় হয়েছেন, যার নামে পরিচয় পেয়েছেন সমাজে, হঠাৎ একদিন সেই মানুষটাই বললেন, তুমি আমার মেয়ে নও। আর সেই এক কথায় ভেঙে পড়ল একটি কিশোরীর পুরো পৃথিবী। রাজশাহীর প্রখ্যাত গাইনী বিশেষজ্ঞ ডাক্তার শিপ্রা চৌধুরীর মেয়ে হিসেবেই বড় হয়েছিলেন ক্লাউডিয়া চৌধুরী পায়েল। 2008 সালে রাজশাহী সিটি কর্পোরেশনে তার জন্ম নিবন্ধন করা হয়। মায়ের জায়গায় ডাক্তার শিপ্রা চৌধুরী, বাবার জায়গায় তার স্বামী ডাক্তার ওবায়দুর রহমানের নাম। সেই পরিচয় নিয়েই বড় হতে থাকেন পায়েল। রাজশাহীর নামকরা শিক্ষা প্রতিষ্ঠান, অভিজাত জীবন, মায়ের সঙ্গে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত সফর, সব মিলিয়ে উচ্চবিত্ত পরিবারের সন্তানের মতোই কেটেছে তার শৈশব। কিন্তু 2022 সালের নভেম্বরে সেই স্বপ্নের জীবনে ফাটল ধরল। পারিবারিক টানাপোড়েনের এক পর্যায়ে ডাক্তার শিপ্রার আচরণে পরিবর্তন আসে। একসময় পায়েলকে জানানো হয় তিনি আসলে তার পালিত সন্তান। তার আসল বাবা মা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাজমিস্ত্রি বাবুল ও টগরী বেগম। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। শুধু মুখের কথায় থামেননি ডাক্তার শিপ্রা। 2023 সালে পরিবর্তন করা হয় পায়েলের জন্ম নিবন্ধন, সংশোধন করা হয় একাডেমিক কাগজপত্র, এমনকি 2010 সালে নিজের মেয়ে পরিচয়ে পায়েলের নামে দান করা জমিও ফেরত চেয়ে মামলা করেন তিনি। এরপর থেকে পায়েলের জীবন হয়ে উঠেছে নথির জঙ্গল। এক জায়গায় এক পরিচয়, অন্য জায়গায় অন্য পরিচয়। কলেজে ভর্তি হতে পারেননি সঠিক কাগজপত্রের অভাবে। নষ্ট হয়ে গেছে পড়াশোনার 1 বছর। এদিকে নাটকীয় মোড় নিল চাঁপাইনবাবগঞ্জে গিয়ে। সংশোধিত নিবন্ধনে যাদের নাম লেখা হয়েছে সেই টগরী বেগম দাবি করলেন পায়েল তার মেয়ে নন, আর বাবুল বললেন ভিন্ন কথা। তার ভাষ্য, ছোটবেলায় ডাক্তার শিপ্রা তার মেয়েকে নিয়ে গিয়েছিলেন। শর্ত দেওয়া হয়েছিল ভবিষ্যতে কোনো দাবি থাকবে না, দেখতেও যাওয়া যাবে না, কাগজের স্বাক্ষরও নেওয়া হয়েছিল। স্থানীয় মানুষজনও সেই কথাই জানেন। গোপন সূত্রে উঠে এসেছে আরেকটি তথ্য, পায়েল একটি ছেলেকে ভালোবাসেন যাকে ডাক্তার শিপ্রা পছন্দ করেননি। সেই বিরোধ থেকেই শুরু হয়েছে এই পরিচয় যুদ্ধ। আর পেছনে রয়েছে উত্তরাধিকার সম্পত্তির দ্বন্দ্ব। আইনজীবীরা বলছেন গর্ভজাত সন্তান না হলে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাবেন না পায়েল। তবে দীর্ঘ 15 বছর পর পরিচয় অস্বীকার করে ক্ষতি করা হলে ক্ষতিপূরণ দাবির সুযোগ রয়েছে আইনে। একটি কিশোরীর প্রশ্ন আজ সবচেয়ে কঠিন। এতদিনে যে পরিচয় বেড়ে উঠেছি সেটাই যদি সত্য না হয় তাহলে আমি আসলে কে? সেই উত্তর খুঁজছেন পায়েল। আর সেই উত্তর খুঁজতে গিয়ে তিনি পাচ্ছেন শুধু নথির অসঙ্গতি, আদালতের মামলা আর ভেঙে পড়া বিশ্বাস।